গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। স্বাগতম। এবং স্বাগত জানাবার সঙ্গে সঙ্গে জানে যে এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই মৌনী অমাবস্যা চলে গেল, এবার যেটা আসছে সেটা হচ্ছে সরস্বতী পুজো। আচ্ছা, সরস্বতী পুজো এমন একটি পুজো যেটাতে সমগ্র ভারতবর্ষের, অবশ্যই হিন্দু ধর্মের মধ্যে যারা রয়েছেন, মহারাষ্ট্রে তো বিরাটভাবে পুজো হয়, আমাদের বাংলার কথা ছেড়ে দিই, বাংলাতে তো ঘরে ঘরে পুজো হয়। এবং এই পুজোর মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে বাড়ির ছেলেপুলের পড়াশুনো, তাদের মানসিকতা তৈরি করা, এবং সঙ্গীতজ্ঞ, চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী ইত্যাদিরও কিন্তু এটার সঙ্গে, অর্থাৎ কিনা শিল্পকলা, তাদেরও কিন্তু এটা একটা মস্ত পুজো। এবং তার সঙ্গে সঙ্গে যত খবরের কাগজ আছে বা মিডিয়া হাউস আছে, ইলেকট্রনিক মিডিয়া আমাদের যেমন, তাদেরও পুজো। মানে কত মানুষ ইনভলভ থাকছে এই পুজোটাতে। জ্যোতিষীদেরও পুজো, আমাদেরও পুজো। ফলে জ্যোতিষীদেরও পুজো। তো এই পুজোর বৈশিষ্ট্য কি, এটা খুব ভালো করে জানতে হবে। না জানলে কিন্তু ছেলে মানুষই করলে এটার বৈশিষ্ট্যটা চলে যাবে। এবং বলতে পারবেন কি, পণ্ডিত মানুষ গোপাল ভট্টাচার্য উপস্থিত রয়েছেন, এবং গোপালদাকে শ্রদ্ধার সঙ্গে আহ্বান করছি। এবং গোপালদা, আপনার কাছ থেকে কিন্তু আমরাও শিখব। সরস্বতী পুজো না করলে লক্ষ্মী লাভও হয় না। সেই জন্য হ্যাঁ, এই যে দেখুন পঞ্জিকাতে লেখা থাকে, এই যে জায়গাটা দেখাতে বলবো, হ্যাঁ, এই যে সরস্বতী ঠাকুরের ছবিটাকে দেখাতে বলবো। দেখুন 23শে জানুয়ারি এবারে সরস্বতী পুজো পড়েছে তো, এই যে 23শে জানুয়ারি, হ্যাঁ হ্যাঁ, এই যে ছবিটা এসছে, আর এই জায়গাটা দেখুন কি লেখা আছে। এই জায়গাটা আঙুল দিয়ে দেখাচ্ছে, হ্যাঁ, শ্রী শ্রী লক্ষ্মী ও শ্রী শ্রী সরস্বতী পুজো। দেখা যাচ্ছে, হ্যাঁ, শ্রী শ্রী লক্ষ্মী ও শ্রী শ্রী সরস্বতী পুজো। তারা সরস্বতী পুজোর দিনে শুধু কিন্তু সরস্বতী পুজো করতে নেই, সরস্বতী পুজোর সঙ্গে সরস্বতী বসন্ত পঞ্চমীতে মা লক্ষ্মীর পুজো করলেও আর্থিক উন্নতি হয়। সেটা কি আমরা করি না, আমরা জানি না, অথচ পাঁজিতে লেখা আছে। আমরা সরস্বতী পুজোর দিন শুধু সরস্বতী পুজো করি, কেউই করে না, অনেকেই জানে না। কিন্তু সরস্বতী পুজোর দিনে মা লক্ষ্মীর পুজো করতে হয় বসন্ত পঞ্চমীতে ভালো করে। যেমন আমরা লক্ষ্মীর পুজো করি ধূপদীপ জেলে, হ্যাঁ, বসন্ত পঞ্চমীতে লক্ষ্মীর পুজো করলে প্রচন্ড আর্থিক শ্রীবৃদ্ধি হয়। মানে বাড়িতে তো সরস্বতী পুজো করবেন, তার সঙ্গে মা লক্ষ্মীকেও ভালো করে এই দিনকে পুজো করতে হবে। এটা প্রথম শুনলাম। হ্যাঁ, এটা অনেকে জানে। একটু দেখুন না পাঁজিতে কি বলছে, শ্রী শ্রী লক্ষ্মী ও শ্রী শ্রী সরস্বতী পূজা। তারপরে কি বলছে দেখুন, শ্রী পঞ্চমী, এখানে বলছে দেখুন শ্রী শ্রী লক্ষ্মী, তারপর হচ্ছে শ্রী পঞ্চমী, তারপর হচ্ছে মৎস্যাধার মানে কি দোয়াত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে লেখনী মানে কলম, তারপর হচ্ছে পুস্তক মানে বই, তারপর হচ্ছে বাদ্যযন্ত্রাদির পুজো। হ্যাঁ, ওই যেটা আমি অবশ্য বলে ফেলেছি, এগুলো পুজো মাস্ট করতে হবে। হ্যাঁ, এগুলো পুজো না করলে সরস্বতী পুজো। ও মানে আমার হারমোনিয়াম থাকুক বা এ থাকুক, যদি আমাদের ক্যামেরা, সেটাও তো আন্ডার দিস বাদ্যযন্ত্রাদি, যেখান থেকে মিউজিক উৎপন্ন হয়। ও মানে আমাদের যে গান বাজনার যে ইনস্ট্রুমেন্ট, সেটাকে পুজো করতে হবে। বাড়িতে বইয়ের পুজো করতে হবে। দোয়াত তো আগেকার দিনে দোয়াত ছিল, দোয়াতকালি এখন ঠিক আছে, আমাদের পেনটাই দিতে। হ্যাঁ, দোয়াতকালি যদি না পাই অ্যাটলিস্ট পেনটা দিয়ে দেবো। পেনের মধ্যেই এখন, আর এখন তো সরস্বতী পুজো তো খাগের কলম আর দোয়াত পাওয়াই যায় না, পাওয়া যায় না, সব পাওয়া যায়, মাটির ওটা পাওয়া যায়, কিন্তু আমরা ব্যবহার করি না। ওটা মা সরস্বতীর উদ্দেশ্যে ওটা দেওয়া হয়। আর সরস্বতী পুজো এমন একটা মজার পুজো এবং গুরুত্বপূর্ণ পুজো, যেটা অনেকে মানে না। সেটা হচ্ছে, এটা কিন্তু সকালবেলার পুজো, এটা মাথায় রাখতে হবে। সকালবেলা পূর্বাহ্নের আগে সরস্বতী পুজো না করলে সেই পুজোর কোনো সফলতা আসে না। 10:30টার আগে সরস্বতী পুজো শেষ করতে হবে সকাল। আপনি ভোরবেলা 5:30টায় করুন বা 6টায় করুন, যাই করুন, পূর্বাহ্নের আগে সরস্বতী পুজো না হলে সেই সরস্বতী পুজোর আপনি করতে পারেন, হ্যাঁ, কিন্তু ভালো ফল পেতে গেলে না। এই ব্যাপারে আপনি যখন অ্যাডভাইস দিচ্ছেন সেটাকে গ্রহণ করছি না, এটা আমার অ্যাডভাইস না, এটা শাস্ত্রের অ্যাডভাইস, যে সরস্বতী পুজো পূর্বাহ্নের আগে, মধ্যাহ্ন 12টা, মধ্যাহ্নের 1.5 ঘন্টা আগে পূর্বাহ্ন শেষ হয়ে যায়। মধ্যাহ্ন যদি 12টা হয় তাহলে তারা 1.5 ঘন্টা আগে করে, সকাল 10:30টা, তার মধ্যে সরস্বতী পুজো করতে হবে। আর ব্রাহ্মণ পাওয়া যায় না তো,
হ্যাঁ পাওয়া যায় না তো, সরস্বতী পুজোর দিনে। মারাত্মক অবস্থা। নিজে করবে। আরে এখন সব বই বেরিয়ে গেছে, সব এখন তো বইও কিনতে হয় না, মোবাইল আর স্মার্টফোন সবার হাতে। আপনি পণ্ডিত পরিবারের মানুষ হয়ে এই অ্যাডভাইস যখন দিচ্ছেন, আর নিজেরা করবেন। আর যদি মনে করেন না ঠাকুর মশাই আসতে দেরি হবে, আগে নিজে একটু পুজো করে দেবেন সরস্বতী পুজো। বেশ বেশ বেশ। শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা শ্বেতাম্বরা ধরা নিত্যম শ্বেত গন্ধানুলেপনা শ্বেতাক্ষ সূত্র হস্তাচ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বিনা ধরা শুভ্য শ্বেত লঙ্কার ভূষিতা বন্দিতা সিদ্ধ গন্ধর্বৈরা চর্চিতা সুরদানবৈ পূজিতা মুনিবি সর্বৈ ঋষি বিস্তুতি সদা স্তোত্রে নান তাং দেবী জগদ্ধাত্রী সরস্বতী ত্রিসন্ধ্যাং পটনিত্যং সর্বাং বিদ্যাং তরন্তিতে। বাহ, এটা হচ্ছে সরস্বতী স্তোত্র। আমি যেটা বললাম হয়তো লিখতে পারবেন না আপনারা, গুগলে সার্চ দেবেন সরস্বতী স্তোত্র বেঙ্গলি, এই মন্ত্রটাই চলে আসবে। হুমা তাই নাকি? হ্যাঁ, সরস্বতী স্তোত্র বেঙ্গলি, আমি যে মন্ত্রটা বললাম গুগলে সার্চ দেবেন, স্মার্টফোনে চলে আসবে। সেটা দেখে মাকে একটু হলুদ ফুল দিয়ে আর পলাশ ফুল দিয়ে পুজো দেবেন। আর সরস্বতীর আর এক নাম জানেন তো? পারিজাত সরস্বতী। পারিজাত। ওই জন্য সরস্বতী পুজোর নিয়ম হচ্ছে মা সরস্বতীকে যেমন পলাশ ফুল দিতে হয়, তেমন পারিজাত ফুল কাকে বলে? অপরাজিতা ফুলকে বলে অপরাজিতা। অপরাজিতা ফুলকে দিয়ে পুষ্পাঞ্জলি দিতে হয় মায়ের যদি সরস্বতী পায়ের যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে না, পড়াশোনায় মেধা নেই, তাদের পুষ্পাঞ্জলিতে একটা অপরাজিতা ফুল মাছ দিতে হবে। হয় সাদা অপরাজিতা দিলেও সব থেকে ভালো, পলাশ তো দিচ্ছেন, নাহলে কি বলে নীল অপরাজিতা। সাদা অপরাজিতা ফুল ভালো হয়। পারিজাত এই যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা খুব টেনশন করে যে আমাদের ভালো মার্কস করতেই হবে কিন্তু পায় না, তাদের পারিজাত সরস্বতী বীজ মন্ত্র রেগুলার পাঠ করতে হবে। পারিজাত বীজ মন্ত্র সরস্বতী মন্ত্র খুব পাওয়ারফুল। ওইং রিং হেস পারিজাত সরস্বত্যই নম। ওইং হচ্ছে সরস্বতীর বীজ মন্ত্র। ওইং সরস্বত্যই নম। সরস্বতীকে যখন পুজো করা হয় বলা হয় ওইং সরস্বত্যই নম। সরস্বতী পুজোয় কিন্তু জোড়া কুল দিতে হয়, জোড়া শিম দিতে হয়, জোড়া কলা দিতে হয়, এগুলো মাথায় রাখবেন। মৎস্যাধার মানে দোয়াতের মধ্যে দুধ দিতে হয়, সিদ্ধি দিতে হয়, এগুলো মাথায় রাখবেন। সরস্বতী পুজোতে আবিরভ্র মাস্ট। বসন্তকাল পড়ে গেল, দোল আসছে সামনে, এই দোলের শুভ সূচনা হয় সরস্বতী পুজো মা সরস্বতীর পায়ে আবিরভ্র দিয়ে। এগুলোকে আপনাকে করতে হবে সরস্বতী পুজোর দিন, এবং সম্ভব হলে 10:30টার আগে। হ্যাঁ, ওই সরস্বতীর প্রণাম মন্ত্র খুবই সহজ। সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ওইং সরস্বতী নম। আর এর থেকেও পাওয়ারফুল মন্ত্র কি? ওইং রিং হেস পারিজাত সরস্বতী নম। যে সমস্ত ছাত্রছাত্রীরা সরস্বতী বীজ মন্ত্র উচ্চারণ করে, বা ওই যে পুজো হয়ে যাওয়ার পরে না বেলপাতা পাবেন, ওই বেলপাতার একদম মাঝের পাতাটা এই মন্ত্রটা লিখবেন। ওই পুজো হয়ে যাওয়ার পরে দোয়াত কালি যে থাকে সেই কালি দিয়ে, মানে দুধটা দিয়ে আর কি, দুধটা দিয়ে ওখানে লিখবেন ওইং রিং হেস সরস্বত্যই নম দিয়ে ওটা মায়ের পায়ে অর্পণ করবেন। এবং পুজো শেষ হয়ে গেলে যখন আপনার ঘর বিসর্জন হয়ে যাবে, ওই বেলপাতাটা যে সাবজেক্টে আপনার ছেলে বা মেয়ে পড়াশোনায় দুর্বল, ওটা সেই বইয়ের ওপরে রেখে দেবেন। আচ্ছা। সরস্বতী পুজোর দিনে তেঁতুল পাতা মাকে দিতে হয় ঘটে। এই যারা শিক্ষার্থী, তেঁতুল পাতা, একটুখানি তেঁতুল পাতা জোগাড় করে, সব বাড়িতে না, বিশেষ করে যারা কেউ হয়তো ম্যাথে খুব উইক, ম্যাথটা মাথায় যেন ঢোকে না, কারো হয়তো ফিজিক্সটা মাথায় ঢোকে না, কারো হয়তো এসএসটি মাথায় ঢোকে না। এখন তো সাবজেক্ট অনেক চেঞ্জ হয়ে গেছে, সে তো আপনি ভালো বলতে পারবেন। হ্যাঁ, তো সেই ওই মানে ওই একটু তেঁতুল পাতা জোগাড় করে মায়ের ঘটে অর্পণ করতে হয়, তারপরে ওই তেঁতুল পাতাটা বইয়ের মধ্যে রাখতে হয়। এগুলো একটু আমরা করতে পারি। হ্যাঁ, যেমন আমি বারবার বলি, যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে না, ঘরের মধ্যে একটু ফিটকিরি আর একটু হিং, এই দুটো জিনিস, ফিটকিরি, হিং আর কর্পূর, এই তিনটে জিনিস একটা কাঁচের বাটিতে রাখো। ওটার একটা যে গন্ধ রয়েছে, স্মেল রয়েছে, জানেন তো, কিছু কিছু পারফিউম আমরা মাখি খুব উগ্র গন্ধ, খুব উগ্র, আর কিছু তখন আমাদের মাথা ঝনঝন করে, ভীষণ শরীর খারাপ লাগে। আর কিছু কিছু গন্ধ রয়েছে, স্মেল রয়েছে, যেগুলোকে মাইন্ডকে কাম করে, শান্ত করে, খুব কাম, একটা হালকা। এই যে হিং, ফিটকিরি এবং কর্পূর, এই তিনটের মিশ্রিত যে স্মেল যেটা আসে, এটা আমাদের মাইন্ডকে অনেক কাম করে, শান্ত করে। তখন ওই পড়াশোনার ঘরে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে, যদি কাঁচের বাড়িতে, হিং তো উবে যাবে, কর্পূরও উবে যাবে,
ফিটকিরি উবে যাবে, তারপরে আবার নতুন ফ্রেশ ভাবে আমরা দেব। তো যদি আমরা সরস্বতী পুজোর দিনে একটু ফিটকিরি, একটু হিং, একটু কর্পূর মায়ের পায়ে ঠেকিয়ে আপনার ছেলে মেয়ে যে ঘরে পড়াশোনা করে সেই ঘরে যদি আমরা সরস্বতী পুজোর দিনে রাখতে পারি, সেটা আরো ভালো। তাহলে এইগুলো হচ্ছে সরস্বতী পুজোয় কিন্তু পালন করতে হবে যদি ভালো ফল চান, ভালো কিছু করতে চান। এবার গোপালদা, আমি যেটা জিজ্ঞেস করবো যে আপনার স্পেশালাইজেশন যেটা, অর্থাৎ সামনে জয়েন্ট আছে, হায়ার সেকেন্ডারি আছে, মাধ্যমিক আছে, এই যে সাবজেক্ট চুজ করার ব্যাপারটা আপনি এখান থেকে সাজেশন দেন, এবং এটা আপনার একেবারে মানে হাতের মুঠোয়। এগুলো তো খুব ইজি ভাবে দেখুন, রবি বুধ শুক্র পাওয়ারফুল থাকলে সে ডাক্তার হবেই, সে ডাক্তার মেডিকেলে পাবেই। রবি বুধ শুক্র এই তিনটে গ্রহ যে ছেলের হরোস্কোপে পাওয়ারফুল। মঙ্গল বুধের যদি ভালো কম্বিনেশন অন্য কোনো দিকে না থাকে, তাকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যেতেই হবে। আচ্ছা, মানে এই আইটি ফাইটি যে কোনো আইটি না, সেখানেও সেটাও তো ডিভিশন আছে, সেটাও ডিভিশন আছে। শুক্রের সঙ্গে যুক্ত থাকলে আইটি সেক্টর, হ্যাঁ, শুক্র চন্দ্রের সঙ্গে যুক্ত থাকলে মেরিন ইঞ্জিনিয়ার, আচ্ছা, এরকম ডিভিশন আছে। হ্যাঁ, শনি মঙ্গল বুধ শুক্র একসঙ্গে থাকলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলো সব একটা চার্ট দেখলেই বোঝা যায় যে একটা ছেলে মেয়ে কি। দেখুন, রাহু খারাপ হলে আপনার ছেলে মেয়ে সোজা কথায় পড়াশোনা করবে না, আর আপনার ছেলে মোবাইল অ্যাডিক্টেড হবে, আপনার ছেলে বাজে বাজে ছেলে মেয়েদের সঙ্গে মিশবে। রাহুকে যে না ঠিক করলে হবে না। শনি যদি খারাপ হয়, ছাত্রছাত্রীদের উপর প্রভাব পড়ে, সে ঘর বন্ধ করে থাকতে ভালোবাসবে, সারাক্ষণ পর্দা দিয়ে ঘরে একা একা থাকতে ভালোবাসবে, চান করতে চাইবে না, ঠিক সময় খেতে চাইবে না, বেলা 5টায় খাচ্ছে, ভোর 4টার আগে ঘুম আসছে না। অশুভ প্রভাব বলি না, অনেকেরই ভোর 4টার আগে ঘুম আসে না। এখন মানুষের যা অবস্থা মোবাইলের যুগে, বিশ্বাস করবেন না, অধিকাংশ গুণী মানুষ সমাজে যারা প্রতিষ্ঠিত, তারা রাত্রি 2-3টে পর্যন্ত জেগে থাকে। অধিকাংশ 20% মানুষ আছেন যারা নিয়ম ওই 10:30টার মধ্যে আমি ডিনার করে শুয়ে পড়বই, কিন্তু ম্যাক্সিমাম এই শনির জন্য এই ঘটনাগুলো হয়। হ্যাঁ, তো কি বলে, মানে 2-2-2:30টার মধ্যে মোবাইল দেখছি, ইউটিউব দেখছি, ফেসবুক দেখছি, এই করতে করতে সারাক্ষণ। এখন মানুষের মোবাইলটাই এমন, এটা আগে ছিল বোকা বাক্স আমাদের টিভি, আর এখন হয়ে গেছে সেটা মোবাইল। এর থেকে রিপ্লেসমেন্টের জায়গা আগামী 10 বছরের মধ্যে কিচ্ছু নেই। সবাই, আপনি আমি সবাই কম বেশি আছে, আপনার ছেলেমেয়েরা তো আরো একদম দেখে গিয়েছে। এই জন্য রাহুকে ঠিক করতে হবে এই মোবাইল এডিকশন বন্ধ করতে গেলে। আর এই যে বললাম ঘর বন্ধ করে রাখা, লেটে ওঠা, শনির নেগেটিভ, কারোর সঙ্গে মিশতে না যাওয়া, শনির রেমেডি করতে হবে। তো সরস্বতী পুজোর দিনে রাহুর প্রতিকার কি, রাহুর উপাচার কি বা শনির উপাচার কি আমি বলবো। হ্যাঁ, আমি বরং যেটা আমাদের ফেসবুক বা ইউটিউবে যে প্রশ্নগুলো আসে তার মধ্যে থেকে তো বাছাই করে আমরা কিছুটা বলি। তো আজকে এই মঙ্গলবার সন্ধ্যেবেলা সেই স্কোপটা আমি নিচ্ছি। কবিতা পট্টনায়ক, জায়গার নাম নেই। আচ্ছা, এর যেটা ব্যাপার, ছেলের ব্যাপারে জিজ্ঞেস করেছে। ছেলের পড়াশোনা একেবারে খুব বকে যাচ্ছে, ওই মোবাইল তো আমি একটু আগে বললাম মোবাইলের কেস। এটা মানে ইউটিউবে এসছে না? হ্যাঁ, ইউটিউবে এসছে। আচ্ছা, মোবাইলের ব্যাপার 12 ক্লাসে পড়ে, বলছে এইভাবে চললে এর পক্ষে বিপজ্জনক। আচ্ছা, এর মানে এর বোধহয় পসিবলি এর বোধহয় ইয়ারও লস গেছে। কেন বললাম? 4/11/2006 জন্ম, মানে 19 বছর বয়স, 19 ক্রস করে গেছে অলমোস্ট। তার মানে 18 বছরে পাস করার কথা, 1 বছর। হ্যাঁ, আচ্ছা, সময় আছে 7:20 PM। আচ্ছা, 7:20 PM জন্মস্থান এই রে নাই। তাহলে আপনারা এই যে প্রশ্ন করছেন ফেসবুকে বা ইউটিউবে, ফেসবুকে আমাকে গোপাল ভট্টাচার্য, অ্যাস্ট্রোলজার গোপাল ভট্টাচার্য সার্চ করতে হবে, আর ইউটিউবে গোপাল ভট্টাচার্য। আপনারা জন্ম তারিখ দিলেন, সময় দিচ্ছেন না, স্থান দিচ্ছেন না, বা জন্ম তারিখ দিচ্ছেন, সময় দিচ্ছেন, স্থান দিচ্ছেন না, কিভাবে বলবো? ঠিকই। আবার অনেকে মেসেঞ্জারে, আমার অফিস, আমি তো এগুলো দেখি না, আমার অফিস থেকে কন্ট্রোল করে, আমার পক্ষে দেখা সম্ভব নয়। এত মেসেজ পড়ার সময়ও আমার নেই। আমি দিনে 20 দিন চেম্বার, মানে 30 দিনের মধ্যে 20 দিনই কলকাতার বাইরে থাকি। প্রত্যেক দিনই 30টা করে মানুষ মিনিমাম আমি দেখি। তো আমার পক্ষে এগুলো বলে, স্যার আপনার এই ফেসবুক পেজে মেসেঞ্জারে সব ভর্তি, তো মেসেঞ্জার থেকে উত্তর দেওয়া সম্ভব না? একটাও মেসেঞ্জারে আমি কোনো উত্তর দেওয়া হবে না ইয়েতে। একমাত্র কমেন্ট সেকশনে যারা লিখবে, আমার অফিস থেকে 2-3টে করে প্রশ্ন চুজ করে দেয়, তখন আমি উত্তর দিই।
যেহেতু অনেকে ফোনে যেহেতু পায় না। আচ্ছা যাই হোক, জন্মস্থান নেই বলা যাবে না, কিন্তু আমি একটা অ্যাভারেজ কলকাতা ধরে বলছি, কিন্তু সেটা অ্যাভারেজ কেন হচ্ছে না প্রশ্ন আমি একটু ছোট্ট করে বলে দিই। এটা শনিবার জন্মবার দেখাচ্ছে, বৃষলগ্ন মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। ওই যে সোজা কথা বলতে গেলে এখানে আর অন্য যেহেতু বার্থ প্লেস দেয়নি, একটাই কথা বলবো, 7.5 শনি। ওই যে একটু আগে বললাম, হ্যাঁ মেষ রাশি 7.5 চলছে। আমি তো প্রচুর মানুষকে বলছি, দেখুন আমার কাছে অনেক মানুষ এসে, আমি ছোটখাটো চাকরি করতে, আমি বললাম যে তুমি একটা কাজ করো, তুমি লজিস্টিকের বিজনেস করো, গাড়ির কেনো। তার একটা থেকে 26টা গাড়ি হয়েছে। বাবা। কিন্তু তারপরে যখন আমি টিভিতে বারবার বলি যে দেখুন 7.5 পড়লে একটু দেখি, সাবধান, সতর্ক। যেমন বৃষ রাশির ক্ষেত্রে জুনে 2027 থেকে 7.5 শুরু হচ্ছে। তারা যদি এখন চুপ করে, আমাকে দেখিয়েছে অনেকদিন আগে, তারা যদি এখন চুপ করে বসে থাকে জুন 2027 আগে কোনো কনসাল্ট, এবং কন্যা রাশির ঢাইয়া শুরু হচ্ছে জুনে 2027 থেকে, মকর রাশির ঢাইয়া শুরু হচ্ছে জুন 2027 থেকে। এগুলোর 1 বছর আগে থেকে ঠিক করতে হয়, প্রতিকার করতে হয়, কনসাল্ট করতে হয়। আপনার রোগ যদি বেড়ে যায়, ছড়িয়ে যায়, লাভ নেই, সেটা অপারেশন অনেক সময় হয় না, করা যায় না। শনির ঢাইয়া 7.5 1 বছর আগে প্রতিকার মাস্ট করতে হবে, নাহলে এর উপকার ততটা ভালো পাওয়া যায় না, পাওয়া যায় অত কম। সেজন্য এখন বৃষ রাশি যদি গালে হাত দিয়ে বসে থাকে যে জুন 2027 তো অনেক দেরি আসবে, তখন যাব, তারপরে দেখা যাবে, সেটা করবেন না। যারা আমাকে মানেন বা আমার পরামর্শ বিশ্বাস করেন, জুন 2027 আগে 7.5 বা ঢাইয়ার অন্তত 1 বছর আগে কনসালটেন্সি মাস্ট দেবেন। 99% লোকের ক্ষেত্রে শনির 7.5 বা ঢাইয়া খারাপ যায়। 100টা লোকের মধ্যে তো একজনের 7.5 বা ঢাইয়াতে প্রবল উন্নতি হয়। শনি যদি জন্মকুষ্ঠিতে ভালো জায়গায় থাকে, 7.5 প্রবল উন্নতি দেয়। সেটা 1% বা 2% বা 3% লোকের জন্য প্রযোজ্য। শনি যদি জন্মকুষ্ঠিতে সামান্যতম খারাপ এবং সামান্যতম পীড়িত থাকে, তাহলে 7.5 সর্বনাশ শেষ করে দেয়। গুরুজনা নিয়ে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ডিভোর্স। বিয়ে দিচ্ছেন 7.5 মধ্যে, একবার কনসাল্ট করবেন না, ঢাইয়ার মধ্যে বিয়ে হচ্ছে, একবার কনসাল্ট করবেন না। শনির 7.5 বা ঢাইয়া বেশিরভাগ বিয়ে ডিভোর্স সেপারেশন হয়, বা মানে তার সঙ্গে আবার মাঙ্গলিক রয়েছে চাটে। তো এই জন্য এগুলো একটু কনসাল্ট করার দরকার। এবং আমি বারবার বলছি 17ই ফেব্রুয়ারি হচ্ছে আমাদের মহাশিবরাত্রি। আমি আসছি 1 মিনিট, আমি একটু জানিয়ে দিই তার আগে যে কৃষ্ণনগরে তিনি যাচ্ছেন 26 তারিখ, দুর্গাপুরে 28 তারিখ, আর কোচবিহারেরটা আমরা খুব পরের অনুষ্ঠানেই জানাবো। আরেকটা আমাদের কিন্তু না, সামনে আমার কৃষ্ণনগর চেম্বার রয়েছে, সামনে আমার দুর্গাপুর চেম্বার রয়েছে, গড়িয়াহাট, কলকাতার কাছাকাছি দেখাতে গেলে গড়িয়াহাটের সামনে চেম্বার রয়েছে, আর শিলচরে চেম্বার রয়েছে, শিলিগুড়িতে চেম্বার রয়েছে ভেরি রিসেন্ট। শিলিগুড়ি অনেকদিন অনেকে পাচ্ছেন না, বলছেন স্যার আমরা নাম লিখিয়েছি, আমরা কিন্তু পাচ্ছি না। শিলিগুড়ি আমি ভেরি রিসেন্ট যাচ্ছি। হ্যাঁ, শিলিগুড়িতে আপনারা 8584038631 যোগাযোগ করুন, ওখানে শিলিগুড়ির ব্যাপারে জানতে পারবেন। মালদা চেম্বারও রয়েছে। যাই হোক, হ্যাঁ আচ্ছা, আমাদের আরেকটা একটু যদি দয়া করে দেখেন, আগের জন তো তাদের বোকামি করে ফেলে। যাই হোক, মীনাক্ষী রায়চৌধুরী, সেলফ, 8/5/86, 8/5/86, সময় 6:30 PM কলকাতা। 6:30 PM কলকাতা, 6:30 PM কলকাতা। বেশ। আচ্ছা, এনার যেটা ব্যাপার হয়েছে, দীর্ঘদিন বিয়ে হয়েছে, এখন চিকিৎসক বলছে নো প্রবলেম অ্যাট অল, বাট মিসক্যারেজ হয়ে যাচ্ছে, এবং মানে এই যে ব্যাপারগুলো হয় অনেক সময় বাচ্চা কাচ্চা, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এগুলো ডাক্তার দেখাতে হবে। কিন্তু ছকে কি দোষ আছে আমি দেখি, অনেক সময় অনপত্য দোষ থাকলে বেবি হচ্ছে না, সেই ডাক্তার দেখাক, ক্ষতি নেই, কিন্তু বয়সও বেড়ে যাচ্ছে। এর ভাগ্যে কি আছে? 8 মে 1986, বেশ অনেকটাই বয়স, অনেকটা বয়স, 6:30 কলকাতায় 40। হ্যাঁ, ওরে বাবা, তাহলে তো 40 মানে ভেরি হার্ড। বৃশ্চিক লগ্ন, সেই মেষ রাশি, সেই 7.5 প্রভাব। হ্যাঁ, যাই হোক, একটু দেখি পঞ্চম ভাব থেকে তো সন্তানের, যেমন সপ্তম ভাব থেকে বিয়ের বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে এই জায়গাটা খুব প্রবলেমেটিক। রবি, বুধ, চন্দ্র, রাহু, একদিকে গ্রহণ দোষ, একদিকে নাশ দোষ, এই দুটো জায়গা ঠিক। নাশ মানে হচ্ছে মিসক্যারেজ। বুধ রাহু যদি একসঙ্গে থাকে মেয়েদের চার্টে, বিশেষ করে দেখা যায় মিসক্যারেজ হয় বা সন্তানের বিপত্তি হয়। আর এই যে এর সঙ্গে এই যে 4টে গ্রহ একসঙ্গে বসে আছে না, রবি, বুধ, চন্দ্র, রাহু এবং শুক্রবঙ্গ কালসর্প দোষও রয়েছে মেয়েদের চার্টে। শুক্রবঙ্গ কালসর্প দোষ বা শুক্র মানে হচ্ছে কি যৌন মিলন, তার কোন একটা ডিফিকাল্টি বা কোন একটা শারীরিক ডিফিকাল্টি তার থাকে।
হ্যাঁ, ফিমেল পার্টসে কোনো ধরনের সমস্যা থাকে, শুক্র যদি পীড়িত থাকে, তো সবগুলোই তো এই চার্টের মধ্যে রয়েছে। এগুলোকে একটুখানি তবে গোপালদার একটা ব্যাপার খুব ভালো যেটা বললেন প্রথমে, যে আপনার চিকিৎসক কি বলছেন, হ্যাঁ, মানে এই হচ্ছে পাণ্ডিত্য, উচ্চশিক্ষিত মানুষ তো, মানে আপনি এটাও অ্যাডভাইস করছেন যে হ্যাঁ একটা বাচ্চা তুমি নাও। আবার অনেক সময় আইভিএফ এ অ্যাডভাইস করে, এটা দারুণ বলে, ডাক্তার দেখো পরামর্শ নাও, তার সঙ্গে আমার পরামর্শটা অ্যাডিশনাল পাবো। এটা মানে একটা মহৎ কথা বললেন গোপালদা। আর না হলে অনেক সময় দেখা যায় যে আইভিএফ হবে না, তখন অ্যাডপশন ছাড়ার কোনো হ্যাঁ, অ্যাডাপশনের ব্যাপারটা কি জানেন তো, এটা যে উনি বললেন না, এটা একজন দেশের সুনাগরিক হিসাবে এটা বললেন, কিন্তু এর জন্য মানে স্যালিউট জানাতে হয়। আমার প্রেডিকশন স্ট্রেট কাট, আমি কারো মুখ দেখে প্রেডিকশন করি না। দেখুন 34 বছরে আমার যা বাড়িতে বই রয়েছে আর যা পড়াশোনা রয়েছে, এখনো নিত্য নৈমিত্তিক পড়াশোনা করি, ছক দেখতে দেখতে সব মাথায় ঢুকে গেছে। রবি 22 নম্বর নক্ষত্রে দেখলে কি হয়, চন্দ্র 18 নম্বর নক্ষত্রে দেখলে কি, সব মুখস্থ, গলায় এখানে ঘুরঘুর করে সব। তো আমি একটা চার্ট দেখলেই বলতে পারি, মুখ দেখার প্রয়োজন হয় না, কারো থেকে কিছু জানার প্রয়োজন হয় না, চার্ট দেখলেই বুঝতে পারি কি সমস্যা, সেই সমস্যাটার সমাধান হবে কিনা এবং কি প্রতিকার করলে, কি উপাচার করলে সেখান থেকে ভালো হবে। সবশেষ জায়গায় যেটা, সেটা হচ্ছে যে 15, 16, 17 না 15, 16 না, আমাদের পুজোটা কিন্তু 17। না আমি তা বলছি না, যেহেতু আপনি এটাকে এখানে আপনার ওই অ্যাডাপ্ট করেছেন। 17ই ফেব্রুয়ারি পুজো রয়েছে আমার বাড়িতে, কয়েক হাজার মানুষ আসবে যারা বিভিন্ন গ্রহ দোষের পুজো করাতে চান। তারা কিভাবে আসবেন, কিভাবে পুজো দেবেন, 9007935831 যোগাযোগ করতে হবে। আর যারা আসতে পারছেন না, অনলাইনে পুজো দিতে চান, আমরা ফর্দ পাঠিয়ে দেবো। হ্যাঁ, মাহাত্ম্যটা একটু বলুন। 858 এই অমাবস্যাটা সারা বছরের মধ্যে আমি মনে করবো যে কৌশিক অমাবস্যার পরে এত বড় অমাবস্যা সারা বছরে নেই। অমাবস্যার রাজা হচ্ছে কৌশিক অমাবস্যা, আর এই অমাবস্যাটা একটা শিব চতুর্দশী যুক্ত অমাবস্যা, তারপরে মঙ্গলবার, ওই দিন সূর্যগ্রহণ রয়েছে, যদিও ভারতবর্ষ অদৃশ্য। এই অমাবস্যাগুলোর প্রতিকার এবং উপাচার এগুলোর কাট হয় না, এগুলো কাজ দিতে বাধ্য। যদি জোরালো অমাবস্যা বা জোরালো তিথি পাওয়া যায়, তার পুজোগুলোর এফেক্ট ভীষণ মারাত্মক। ওই যে বলি সবসময়, যা হয় না কপাল গুনে তাই হয় ক্ষণের গুনে, ক্ষণের একটা মাত্র রয়েছে। আর এখন তো যে চেম্বারে দেখাবেন, দেখুন এই যে কীর্তিমুখ, এই কীর্তিমুখ মেটালের, হ্যাঁ মেটালের, এটা সম্পূর্ণ, এটা বাড়িতে রাখলে আপনার টুকটাক কালা জাদু, জাদুটোনা কোনো কিছু আপনার কোনো ক্ষতি, বাস্তুজনিত ব্যাপার, বাস্তুজনিত সমস্যা, শত্রুতা নাশ করে। এইটা কামধেনু, সমস্ত দারিদ্রতা নাশ করে। এবং কামধেনুকে পুজো করলে ভালো চাকরি বাকরি, চাকরিতে প্রমোশন, ট্রান্সফার, ব্যবসায় জায়গায় রেখে পুজো করলে ব্যবসায় খদ্দের কমে যাচ্ছে, ব্যবসা চলছে না, কামধেনুর পুজো করুন বিশ্বাস করে। গুড়, ছোলা আর দুর্ব দিয়ে, একটা হলুদ ফুল দিয়ে প্রত্যেক বৃহস্পতিবার পুজো দিন, আপনার দেখবেন ব্যবসায় অনেক অগ্রগতি হবে। আর যেটা দেয়া হচ্ছে সেটা হচ্ছে এই 2026-এর এই ডায়েরিটা দেয়া হচ্ছে। তো সময় কম, 17ই ফেব্রুয়ারির আগে যারা, না আরেকটা ব্যাপারও আপনাকে বলতে হবে, সেটা হচ্ছে যে 17ই ফেব্রুয়ারি মানে 17ই ফেব্রুয়ারি 16 ফেব্রুয়ারিতে আমি নাম লেখালাম, এভাবে চলবে না? না, অনেক আগে। আমি জানুয়ারি মাসের শেষেই নাম নেওয়া বন্ধ করবো। ভিড় এমনই হয়, শেষের নাম নিই না। তবে হ্যাঁ, অনেকে ভাবছেন আমরা বয়স্ক লোক, অনেকক্ষণ দাঁড়াতে কিচ্ছু করতে হবে না। আমাদের বসার অ্যারেঞ্জমেন্ট থাকে, জল খাবারের অ্যারেঞ্জমেন্ট থাকে, শরবতের অ্যারেঞ্জমেন্ট থাকে, এসির, এখন যদিও ঠান্ডাকালে এসি, তবুও একটু তো আস্তে আস্তে হ্যাঁ, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে, অ্যাসিস্ট করার লোক থাকে, সমস্ত কিছু। ভাববেন না খুব ছোটখাটো একটা পুজো। আর একটা বলি, এবারে আমাদের সেমিনার, যেটা অ্যাস্ট্রোলজি সেমিনার, 12ই এপ্রিল তাজে হচ্ছে, 5 স্টার তাজ, তাজ সিটি সেন্টার 2, পুরো কর্পোরেট স্টাইলে। এক একজনের ডিনার, লাঞ্চের মেনু পড়ছে 4000 টাকা করে এক একজনের। তো সেই জন্য সেমিনারে যারা অনেকদিন বলছে, গোপালদা আপনার স্যার আপনার সেমিনারের জন্য মুখিয়ে আছি, আসতে পারছি না। এবারে সেমিনার কিন্তু বিরাট আকারে হচ্ছে, বললাম তো। এক একজনের লাঞ্চের যা মেনু, স্ন্যাক্স, সবার 4000, এক একজন ইন্ডিভিজুয়ালের 4000 টাকা করে খরচা করবে। এবং যেহেতু একটা 5 স্টারে হচ্ছে, কর্পোরেট আকারে হবে। তো সুতরাং যারা সেমিনারে আসতে চাইছেন বা সেমিনারের ব্যাপারে ইন্টারেস্টেড, তারা 8584038635 যোগাযোগ করবেন। শেষ করতে হচ্ছে আজকের মতন। আমরা ফিরে আসবো বুধবার দিন 12টায়, এবং আমাদের তো প্রত্যেক বুধবার এবং রবিবার 12টায় আসা দুপুরবেলা, আর মঙ্গল এবং শনি আমরা আসি 6:30 সন্ধ্যেবেলা। শুধু সেমিনারে তো শুধু লাঞ্চ খেতে আসবে না, আমার পার্সোনালি অ্যাস্ট্রোলজির ওপর টিচিং, না ওটাই দেখতে যাবে মেইনলি যাদের নামার। শেষ করছি, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার
বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে।